ব্যাবিলন এডি মরিচ জাজেস ডানটেকের 1999 সালের উপন্যাস ব্যাবিলন বেসিস অবলম্বনে নির্মিত 2008 সালের সায়েন্স ফিকশন অ্যাকশন চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন ম্যাথিউ কসোভিটস। এর প্রধান চরিত্রে আছেন ভিন ডিজেল, মেলানি থিওরি, মিশেল ইয়াহো, ল্যাম্বার্ট উইলসন, মার্ক স্ট্রং। এটি 2008 সালের 29 আগস্ট যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। আসলে মুভিটি ফ্রান্স, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এর সহ-প্রযোজনা মুভি। একটি মেয়ে যার নাম আরোরা, আসলে মেয়েটি হচ্ছে একটি ক্লোন যার মধ্যে সুপার হিউম্যান পাওয়ার রয়েছে, যাকে তৈরি করেছে ডাক্তার আর্থার দি কন্ডিয়ার, যিনি নিউ লাইটের হয়ে কাজ করেন। নিউ লাইট একটি ধর্মীয় সংগঠন যারা পরিত্রাণবাদী ধর্মের উপরে বিশ্বাস রাখে। এই প্রতিষ্ঠানটি আসলে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের অলৌকিক কাজ করে বেড়ায়। তাদেরও একটি প্রজেক্ট হলো আরোরা, আর আরোরাকে তারা হারিয়ে ফেলে, যাকে ফিরিয়ে আনার জন্য রাশিয়ার বিখ্যাত ডাকাত গোরস্কিকে হায়ার করে। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের মুভি। আর আমি সাইফ আছি তোমাদের সঙ্গে। 2027 সালে যুদ্ধ পরবর্তী সময়, যে সময় অনেক দেশ যুদ্ধে বিধ্বস্ত হয়ে গিয়েছিল, আর এমন একটি যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে রাশিয়ার একটি শহর থেকে মুভিটির সিন শুরু হয়, যেখানে ট্রুপ নামক একজন ব্যক্তি থাকে। আসলে সে একজন মার্সেনারিস, অর্থাৎ যে টাকার বিনিময়ে অনেক খারাপ কাজ করে। আর তারও একটি ডায়লগ দিয়ে মুভিটি শুরু হয়। সে বলতে থাকে, যখন আমি দেয়ালে এই লেখাটা দেখি, সেভ দ্য প্ল্যানেট, তখনই আমার হাসি আসে। কারণ আমি পৃথিবীকে কাদের কাছ থেকে বাঁচাবো? নিজের কাছ থেকে? সৃষ্টিকর্তা কি আমাকে সাহায্য করবে? মনে হয় না, কারণ তিনি আমাদের যা দিয়েছেন আমরা সেটাই নষ্ট করে দিয়েছি। কিন্তু মাঝে মাঝে আমাদের দ্বিতীয় সুযোগটা আসে। আর এই ডায়লগ বলতে বলতেই আমরা একটি সিন দেখতে পাই, যেখানে ট্রুপ হাঁটুর উপর বসে আছে এবং একটি মিসাইল ঠিক তার সামনে দিয়ে আসছে। আর তার চোখের ভিতরে আমরা দেখতে পাই তার সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, আর মিসাইলটি বিস্ফোরিত হয়। আর এমন একটি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দিয়ে ট্রুপের চোখ খুলে, আর সিন শিফট হয় বর্তমানে। সেই বিস্ফোরণে ঠিক 6 দিন আগে, এবং সেই জায়গাটি হচ্ছে নিউ সাইবেরিয়ায়, ইস্টার্ন ইউরোপ। ঘুম থেকে উঠে ট্রুপ কিছু খাচ্ছিল। খাওয়া শেষ করে সে রাস্তায় বেরিয়ে পড়ে। আসলে সে যাচ্ছিল এক ব্যক্তির কাছে, যার কাছ থেকে সে একটি গান কিনেছিল, অথচ গানটি ভালো ছিল না এবং তার ক্ষমতা এত ছিল যে সে সেখানে তাকে মারধর শুরু করে। তাকে তার গান পয়েন্টে করে হুমকি দিচ্ছিল এবং তার কাছ থেকে সে অস্ত্র কেনার টাকাটি কেড়ে নিয়েছে। তারপর সে সেখান থেকে একটি মাংসের দোকানে যায় এবং সেখান থেকে একটি আস্ত খরগোশ কিনে নিয়ে বাড়িতে চলে আসে। তারপর সেই খরগোশটি অনেক সুন্দর করে রান্না করে নিয়ে টেবিলের সামনে বসে খাচ্ছিল। এমন অবস্থায় তার দরজা বরাবর একটি বিস্ফোরণের আওয়াজ হয় এবং বিস্ফোরণের ফলে দরজাটি ভেঙে যায় এবং সাথে সাথে কতগুলো আর্মি এসে তাকে ঘিরে নেয়। আসলে আর্মিগুলো ছিল ভাড়াটে আর্মি। আর্মি লিডার তাকে তার সঙ্গে যেতে বলে। যখনই সে আর্মির কথা শুনতে পায়, তখনই তার ভয়েসটা সে চিনতে পারে এবং সে তাকে কার্ল বলে সম্বোধন জানায়, কারণ কার্ল তার পূর্ব পরিচিত। অপরদিকে ট্রুপ কালকে বলে, আমি তোমাকে শেষবার বলেছিলাম না, যখন তুমি আমার দিকে গান পয়েন্ট করবে তখন আমি তোমাকে মেরে ফেলে দেব। আর এই কথা বলার পরেই সে উল্টো কালকে গান পয়েন্টে রাখে এবং তাকে বলে কে তোমাকে পাঠিয়েছে, এবং তখন সে বলে দেয় যে তাকে গরস্কি পাঠিয়েছে। তারপরে সে কালকে গুলি করে মেরে ফেলে। আশেপাশে যে সৈন্যরা ছিল তাদেরকে সে বলে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত শত্রুতা, আমি তোমাদের কিছুই বলবো না, এখন আমি তোমাদের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত। এরপর আমরা দেখতে পারি সে গরস্কির সাথে সাক্ষাৎ করে এবং সেখানে গরস্কি ও গরস্কির ওয়াইফ, বাচ্চা ছিল। তারপর গরস্কি তাকে একটি অফার দেয় এবং বলে যে তোমাকে 6 দিনের ভিতরে একটি মেয়েকে অবৈধভাবে আমেরিকায় পৌঁছাতে হবে। এই কথা শুনে ট্রুপ বলে, তোমার তো নিশ্চয় জানা আছে যে আমি ইউএন এর মধ্যে একজন টেররিস্ট। এরপর গরস্কি তাকে একটি সাবডার্মালি ইমপ্লান্টেড ইউএন পাসপোর্ট দেয়। আসলে এটি একটি সাধারণ সলিউশন, যেটি শরীরের মধ্যে ইনজেক্ট করার ফলে একটি নতুন আইডেন্টি বা পরিচয় পাওয়া যায়। ট্রুপের অনিচ্ছা সত্ত্বেও এই অফারটি খুব পছন্দ হয়ে যায়, কারণ এতে দুজনেরই অনেক লাভ।
তারপর তারা ডিলটি ফাইনাল করে। এতে গরজকে অনেক টাকা পাবে এবং ট্রুপ পাবে তার নতুন পরিচয়, যেটা দিয়ে সে আমেরিকায় ফিরে যাবে। একটু পর আমরা দেখতে পাই গরজকি তাকে একটি রাস্তার মাঝখানে রেখে চলে যায় এবং সেখানে একটি হেলিকপ্টার আসে, যার সঙ্গে একটি কার ঝুলন্ত অবস্থায় বাঁধা ছিল এবং কারটির ভিতরে সে প্রবেশ করে। পর আমরা দেখতে পারি হেলিকপ্টারটি সারা রাত ধরে কিরগিজস্তানের নয়লাইট নামক একটি স্থানে পরদিন সকালে তাকে নেমে দেয়। ট্রুপ যখন চোখ খোলে তখন সে তার সামনে একটি কনভেন্ট দেখতে পায়। এই কনভেন্টটি 1000 বছরের পুরনো একটি চার্চ। এখানে সর্বপ্রথম সিস্টার রেবেকার সাথে তার সাক্ষাৎ হয়। সিস্টার রেবেকা চরিত্রটি করেছে মিশেল ইয়াহো। সে তার সঙ্গে কথা বলার এক পর্যায়ে তাকে সর্বপ্রথম বলে, তুমি আরোরাকে নিতে এসেছো। পরে সে তাকে 3টি শর্ত দেয় এবং প্রথম শর্তটি হচ্ছে যাত্রাপথে সিস্টার রেবেকাকেও সঙ্গে নিয়ে আমেরিকায় পৌঁছাতে হবে এবং যাত্রাপথে অন্যান্য মানুষের সংস্পর্শ থেকে আরোরাকে বাঁচাতে হবে। এবং 3 নম্বর শর্তটা হচ্ছে যাত্রাপথে কোনো গালি বা খারাপ ব্যবহার করা যাবে না। অতঃপর আমরা দেখতে পারি সিস্টার রেবেকা আরোরাকে নিয়ে আসছে, আর এখানে আমরা সর্বপ্রথম আরোরাকে দেখতে পারি, যে হচ্ছে মুভিটির প্রধান চরিত্র, যাকে নিয়ে সম্পূর্ণ ছবিটি। মেলানি থিওরি আরোরা চরিত্রটি পোর্ট্রে করেছে। সকলে মিলে গাড়িতে উঠছে, এমন সময় আরোরা ট্রুপকে যে তার নাম জিজ্ঞাসা করে। সিস্টার রেবেকা তাকে নিষেধ করা সত্ত্বেও সে ট্রুপের সাথে কথা বলতে আগ্রহী। ট্রুপ কিছুই বলে না। আরোরা তাকে আবার জিজ্ঞাসা করে, তুমি কি আসলে একজন কিলার? ট্রুপ তাকে বলে, সে আমার সম্পর্কে তোমার এত জানার দরকার নেই, কারণ তুমি আমার মা, বোন, ভাই কেউ নয়। আমার দায়িত্ব শুধু তোমাকে আমেরিকায় পৌঁছানো এবং 6 দিনের মধ্যে তোমাকে আমেরিকায় পৌঁছাতে হবে। তারপর তারা গাড়ির ভেতরে বসে এবং অনেক বড় একটি সফর করার পর তারা পৌঁছে যায় কিরগিজস্তানের তরিস্তাক নামক স্থানে, যেখানে রাশিয়ান বর্ডার বা সীমানা আছে। আসলে সেখানে তারা যায় একটি ট্রেন ধরার জন্য এবং ট্রেনে করে তারা আলাস্কায় যাবে। স্টেশনে এগিয়ে যাওয়ার সময় বাজার থেকে কাপড় নেয় এবং আরোরাকে কাপড় পরতে বলে। আমরা দেখতে পারি যে সেখানে কিছু লোক তাদেরকে ফলো করছে। আরোরা কাপড় পরিবর্তন করার পর যখন যাচ্ছিল তখন সে স্টেশনে 2টি বাঘ দেখতে পায় এবং বাঘের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। যখন তারা একটি ভিড়ের মধ্যে পৌঁছায় তখন সে অদ্ভুতভাবে কিছু চিন্তা করতে থাকে। এই ভিড় তাকে আগে থেকে কিছু সাবধান করে দেয়। সে ভিড় থেকে দূরে পালিয়ে যেতে থাকে। যখন সে সেখান থেকে দৌড়ে পালাচ্ছিল তখন সেই লোকগুলো যারা তাকে ফলো করতেছিল তারা তার দিকে এগিয়ে যাচ্ছিল। তখন সিস্টার রেবেকা এবং ট্রুপ তার আগেই আরোরার কাছে পৌঁছে যায়। আরোরা জোর গলায় বলতে থাকে, স্টেশনের দিকে যেও না, সেখানে গেলে সবাই মারা যাবে। এখানে তার একটা অদ্ভুত পাওয়ারের কথা আমরা জানতে পারি, কারণ সে আগে থেকেই জানতো সেখানে একটি বম ব্লাস্ট হবে। এই কথা বলতে বলতে হঠাৎ করে একটি বম বিস্ফোরণের আওয়াজ আমরা শুনতে পাই এবং সেখানে থাকা অনেক লোক মারা যায়। তারপর তারা এই স্টেশন থেকে ট্রেন ধরে নেয় এবং ট্রেনের মধ্যে প্রবেশ করে। সেখানে যখন তারা কোনো সিট পাচ্ছিল না তখন ট্রুপ একটি চায়না পরিবারকে কিছু টাকা দিয়ে সিট কেনার কথা বলতেই যাবে, কিন্তু তার ভাষা চায়না লোকেরা বুঝতে পারে না। একটু পর সেখানে আরোরা আসে এবং ট্রুপের কাছ থেকে টাকা নিয়ে চায়না ভাষায় তাদেরকে বুঝিয়ে দিয়ে সেখান থেকে টাকা দিয়ে তারা সিট কিনে নেয়। যখন তারা সিটে বসে আসে তখন আরোরা ট্রুপকে বলে যে আসলে আসার সময় আমরা যে বাঘ দেখলাম সেটা আসলে আসল বাঘ নয়। এই প্রজাতির বাঘগুলো 2012 সালে মারা গিয়েছিল, আর বাকি যেগুলো বেঁচে ছিল সেগুলো এখন বিলুপ্ত। এ কথা শুনে ট্রুপ বলতে থাকে, হ্যাঁ আসলে সেগুলো ক্লোন বাঘ, এগুলো ক্লোনের পরবর্তী প্রজন্ম। তারপর আমরা দেখতে পাই ট্রেনটি রাশিয়ার ভিতরে পৌঁছে গেছে এবং তারা ভ্লাদিভস্টক নামক স্থানে পৌঁছায়। সেখানে অনেক মানুষই আছে যাদের বেশিরভাগই রিফিউজি। সেখানে পৌঁছানোর পর তাদেরকে ট্রুপ একটি পুরনো বন্ধুর কাছে নিয়ে যায় যার নাম ফিন। সে ফিনকে 3টি সাবমেরিন এর টিকিট এবং 2টি স্নো বাইক কেনার জন্য বলে। তারপরে আমরা দেখতে পারি স্টেশনের লোকগুলো তাদেরকে ফলো করতেছিল। সেই লোকগুলি ফলো করতে করতে সেখান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আমরা দেখতে পারি এই লোকগুলি আসলে মূলত ডাক্তার আর্থার ডি গন্ডিয়ারের লোক। তারা প্রায় 1 মিলিয়নের সমান টাকা ট্রুপকে অফার করে, কিন্তু ট্রুপ তাদের থেকে পালানোর জন্য সে টাকাগুলোর মধ্যে এক বান্ডেল টাকা নিয়ে বাতাসে উড়ে দেয়। আশেপাশের লোকগুলো যখন টাকাগুলো নেওয়ার জন্য এগিয়ে আসতেছিল এই সুযোগে ট্রুপ পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল,
কিন্তু তারা তাদেরকে ধরে ফেলে। এরপর তাদের মধ্যে একটি মস্ত বড় এবং দুর্দান্ত ফাইট শুরু হয়ে যায় এবং তাদের মধ্যে ফাইটের এক পর্যায়ে তাদের লোকগুলো যখন আরোরাকে ধরে নিয়ে যাচ্ছিল তখন একজন ফাইটার তাকে খাঁচার ভিতরে নিয়ে খাঁচাটি লাগিয়ে দেয়। এরপর মারামারির এক পর্যায়ে ট্রুপ যখন দেখতে পারে আরোরা খাঁচার ভিতরে, তখন সে বাধ্য হয়ে খাঁচার ভিতরে ঢোকে এবং ফাইটারের সাথে একটি দুর্দান্ত ফাইটের ঘণ্টা বেজে যায় এবং তাদের মধ্যে একটি দুর্দান্ত ফাইট শুরু হয়ে যায়। এক পর্যায়ে ট্রুপ যখন ফাইটারের গলা চেপে ধরেছিল তখন আরোরা তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল এবং সে বলতেছিল যে আসলে সে আমার কোনো ক্ষতি করতে চায় না, সে আমাকে বাঁচাতে চায়, এই কারণে সে খাঁচাটির দরজাটি লাগিয়ে দিয়েছিল। কিন্তু ট্রুপ তার কথা না শুনে তাকে গলা টিপে মেরে ফেলে দেয়। তার পরবর্তীতে আমরা দেখতে পারি যে ভাড়াটিয়া সন্ত্রাসীগুলো আবার তাকে ধরে নিয়েছে। তাদেরকে বলছে যে আমরা আরোরাকে তার বাবার কাছে নিয়ে যাব। এই বলে আরোরাকে তাদের সঙ্গে নিয়েই যাচ্ছিল, এমন সময় ট্রুপ একটি গান নিয়ে তাদের পিছনে ধাওয়া করে এবং ধাওয়া করতে করতে তাদের একজনকে গুলি করে মেরে ফেলে দেয় এবং আমরা দেখতে পারি আরও অনেক আর্মি তার সামনে চলে এসেছে এবং তারা আরোরার জন্য তাদের জীবন দিতেও প্রস্তুত। তারপরে আরোরা তাদেরকে থামতে বলে এবং শেষমেশ আরোরা বলে যে আমি তোমার সঙ্গেই যাব। এই কথা বলে সে ট্রুপের সঙ্গে চলে আসে। পরবর্তীতে আর্মিরা নিরুপায় হয়ে তাদেরকে ছেড়ে দিয়ে ধুয়ে চলে যায়। তার পরের দিনে আমরা দেখতে পারি ট্রুপ তার বন্ধু ফিনকে নিয়ে রাশিয়ান সেই সাবমেরিনের জন্য অপেক্ষা করছে। একটু পর দেখা যায় যে বরফ ফেটে উপরের দিকে সাবমেরিনটি উঠছে। সাবমেরিনটি তাদেরকে বর্ডার ক্রস করে আমেরিকায় নিয়ে যাবে। তারা সেখানে দেখতে পায় তাদের মতোই অনেক মানুষের ভিড়। আসলে এই মানুষগুলো রিফিউজি, তারাও এই বর্ডার ক্রস করার জন্য এই সাবমেরিনের টিকিট কেটেছে। পরবর্তীতে যখন সাবমেরিন উপরে উঠে আসে তখন সকলে সেখানে ওঠার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। এই ভিড়ের ফাঁকে আরোরা, সিস্টার রেবেকা, ট্রুপ এবং তার বন্ধু ফিন সকলে মিলে সাবমেরিনের মধ্যে উঠে পড়ে। একটা পর্যায়ে যখন সাবমেরিনের টাইমটা শেষ হয় তখনই সাবমেরিনটা আবার পানিতে ডুব দেওয়া শুরু করে এবং আর্মি জেনারেল বারবার ঘড়ির দিকে সময় দেখছিল, কারণ সেখানে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেই স্যাটেলাইট ডিটেকশনের মাধ্যমে তাদেরকে ধরা হবে। এখন সাবমেরিনটা তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য প্রস্তুত এবং যে মানুষগুলো উঠতে পারেনি তাদেরকে নির্বিচারে গুলি করে মারা হচ্ছিল এবং বাকি লোকগুলো যারা উঠতেই পারেনি তারা বরফে সেই ঠান্ডা পানিতে পড়ে একে একে মারা যাচ্ছিল এবং আরোরা এই জিনিসটি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপলব্ধি করতে পারে। তার ভিতরে একটা কষ্টের অনুভূতি কাজ করে। তখন আরোরা ভিতরে গিয়ে সবকিছু ভাঙচুর আরম্ভ করে দেয় এবং সে সেখানকার ইঞ্জিনের ভিতরে একের পর এক ভাঙচুর শুরু করে দেয় এবং সেখান থেকে সে একটি গান নিয়ে গান পয়েন্ট করে। ট্রুপ তখন তার হাত থেকে গানটি ছিনিয়ে নেয়। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়ে। তারপর আমরা দেখতে পারি ট্রুপ এবং সিস্টার রেবেকা বসে গল্প করতেছিল, অর্থাৎ তাদের মধ্যে কথা প্রসঙ্গে একটা পর্যায়ে সিস্টার রেবেকা আরোরার আসল পরিচয় এবং সঠিক তথ্য দেওয়া শুরু করে। সে বলতে থাকে যে আমার বয়স যখন 17 ছিল তখন আমি অনেক খারাপ এবং ইলিগাল কাজের সঙ্গে যুক্ত ছিলাম। একটা পর্যায়ে আমি এই কাজগুলো করতে করতে যখন অন্ধকার দুনিয়ার মধ্যে চলে যাই, এই অন্ধকার দুনিয়া থেকে আসলে আমাকে হাই প্রিস্টের লোকেরাই আলোর পথে ফিরিয়ে নিয়ে আসে এবং আমাকে একটা নতুন রাস্তা দেখায়, একটি নতুন জীবন দেয়। এরপরে আমি নিউ লাইট নামক এই প্রতিষ্ঠানে অঙ্গ সংগঠনে যোগদান করি। এরপর থেকে আমাকে সিস্টার করে এই কনভেন্টে নিয়ে যাওয়া হয়। এখানে আমি এই চার্চের দায়িত্বটি পাই। সেখানে একদিন হঠাৎ করে আরোরা চলে আসে এবং আরোরাকে দেখে আমার ভালো লাগে এবং সেখানে আমি আরোরাকে দত্তক নিই, সেখানেই মানুষ করতে থাকি। আরোরা যখন 2 বছর, সে প্রায় 19টা ভাষা শিখে ফেলে দেয়, অথচ এই ছোট্ট বয়সে সে মাত্র একটি ভাষায় শুনেছিল। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু 3 মাস আগে নিউ লাইট থেকে একটি ডাক্তার পাঠানো হয়। তারপর সে ডাক্তারটি আরোরাকে আলাদা করে পর্যবেক্ষণ করে এবং সে তাকে ঔষধ দেয়। ঔষধ খাওয়ার পরে আরোরার এমন অলৌকিক পাওয়ার বা ক্ষমতা চলে আসে। যে ডাক্তার ঔষধটা দিয়েছিল সেই ডাক্তারটি বলেছিল যে এই চিকিৎসা শুধু আমেরিকাতেই সম্ভব, না হলে তার কোনো উন্নতি হবে না। সেই ডাক্তারটি আরও বলে যে এই কথাটি গোপন রাখবেন, এই কথাটি কারোর সামনে প্রকাশ করা যাবে না। এই কথা প্রসঙ্গে এক পর্যায়ে আমরা দেখতে পারি সাবমেরিনটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেছে। সিস্টার রেবেকা আরোরাকে উঠানোর জন্য চলে যায়
তখন ট্রুপের বন্ধু ফিন তাকে বলে যে আসলে 2 বছর আগে কিরগিজস্তানে একটি বিস্ফোরণের ফলে একটি ভাইরাসের আবিষ্কার হয়েছিল। এই ভাইরাসের লক্ষণগুলো সম্পূর্ণ আমি আওরার মধ্যে দেখতে পাচ্ছি। আওরার মধ্যে যদি সত্যি এই ভাইরাস থেকে থাকে তাহলে শহরের সমস্ত লোক মারা যাবে। কিন্তু এইসব রোগীদের নিয়ে অনেক গবেষণা চলছে, তাকে মার্কেটে অনেক চড়া দামে বিক্রি করা যাবে। এই কথা শুনে ট্রুপ বলে যে যদি সত্যি তার মধ্যে এই ভাইরাসটি থেকে থাকে তাহলে আমি তাকে নিজে মেরে ফেলবো। পরদিন সকালে আমরা দেখি সবাই স্নো বাইকে করে ইউএসের বর্ডারের দিকে যাচ্ছে। তারা যখন বেরিং প্রণালীতে পৌঁছায় হঠাৎ করে দূর থেকে একটি ড্রোন এবং মিসাইল নিক্ষেপ করা হয়। এটি সর্বপ্রথম আরোরা বুঝতে পারে, কারণ তার মধ্যে একটি সুপার পাওয়ার রয়েছে যা দিয়ে সে অনেক দূরে এর জিনিসটা লক্ষ্য করতে পারে। কথাটি ট্রুপকে জানানো হয় এবং ট্রুপ এই কথা শুনে তার বাইকের স্পিড বাড়ায়, কিন্তু তারা ড্রোনের সঙ্গে পেরে ওঠে না। একটা পর্যায়ে ড্রোন এলোপাথারিভাবে গুলি ছোড়া আরম্ভ করে। কোনোভাবে আরোরা ফিন এর বাইকে চড়ে। ট্রুপ সকল মিসাইলের মোকাবেলা করে এবং শেষমেশ মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে পড়ে যায় এবং সিস্টার রেবেকা এবং আরোরা তার শরীরের ভিতরে যে স্প্লিন্টারের শেল আছে সেগুলো বের করার চেষ্টা করে। ট্রুপ আসলে মাটিতে পড়ে যায় এবং অভিনয় করে যে সে মারা গেছে। এই সুযোগে ফিন তার দুর্বলতার সুযোগ নেয় এবং ফিন তাকে বলতে থাকে তোমরা আমার বাইকে চলো এবং আমাদের সঙ্গে তুমি চলে যাও। অপরদিকে ট্রুপ ফিনকে গুলি করে মেরে ফেলে, কারণ আগে থেকেই জানতো ফিন এমন কাজটি করবে। তারপর তারা বর্ডার ক্রস করে কানাডার কিটিমাট নামক স্থানে পৌঁছায়, যেটি আসলে এই মিলিটারি বেজের বাইরে এবং একটি ফ্রি জোন। সেখানে তারা তাঁবু টাঙ্গায় এবং রাত্রে অনেক সুন্দর গল্প এবং মজা করে। রাত্রিবেলা আকাশের দিকে তাকিয়ে তারা আরোরা লাইট দেখতে পায়। পরের দিন সকালে তারা ইউএসের সীমান্তে পৌঁছে যায় এবং সেখানে তারা একটি মোটেল ভাড়া করে এবং মোটেলে গিয়ে ট্রুপ সকালে গোসল করে এবং সে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং তার হাতের যে ইঞ্জেকশনটা সাবডার্মাল ইমপ্লান্টেড আইডেন্টি যেটি ছিল সেটা ইঞ্জেকশন পুশ করে নেয় তার ঘাড়ে। পুশ করার পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাই আরোরা ট্রুপের পিছনে দাঁড়িয়ে আছে এবং এক পর্যায়ে তারা ইন্টিমেট হবেই এমন অবস্থাতেই সিস্টার রেবেকা তাদের রুমে প্রবেশ করে। এই অবস্থা দেখে সে বিভ্রান্তিতে পড়ে যায় এবং তাদেরকে বলে 2 ঘন্টার মধ্যে আমাদের নিউ ইয়র্কগামী ফ্লাইট আসছে। তারপরে যখন তারা ফ্লাইটে করে নিউ ইয়র্কে পৌঁছায় তখন তারা একটি বিল্ডিং এর ভিতরে যায়। সেখানে বড় একটি পর্দায় আরোরা দেখতে পারে যে কনভেন্টে টেররিস্ট হামলা হয়েছে এবং পুরো কনভেন্টটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আসলে আরোরা আগে থেকেই জানতো এটি কোনো সন্ত্রাসী হামলা নয়, এটি নিউ লাইটের একটি কাজ। তারপর ট্রুপ দেখতে পায় বিল্ডিং এর একদিকে নিউ লাইটের লোক ছিল এবং অপরদিকে করস্কির লোকগুলো তার উপর নজর রাখতেছিল। লোকগুলো সেখানে আসছিল, তো তারা এটা দেখতে চেয়েছিল যে ট্রুপ তার কাজটি সম্পূর্ণ করেছে কিনা এবং লাইটের যে মানুষগুলো এসেছিল তারা আরোরাকে নেওয়ার জন্য এসেছিল। কিন্তু আমরা দেখতে পারি ট্রুপ আসলে আগে থেকেই এটা বুঝতে পেরেছিল যে নিউ লাইটের লোকগুলো আরোরাকে নিয়ে যাবে এবং এর সাথে যত প্রকারের প্রমাণ আছে তারা সবগুলোই মিশিয়ে দেবে এবং তাদেরকে মেরে ফেলে। এই কথা ভাবতেই নিউ লাইটের একটি ডাক্তার, অর্থাৎ যে ডাক্তারটি কনভেন্টে তাদেরকে পরীক্ষা করতে এসেছিল সেই ডাক্তারটি আবার পুনরায় তাকে পরীক্ষা করার জন্য আসে এবং আরোরাকে সুন্দরভাবে পরীক্ষা করার পরে সে বলে যে আগে থেকে অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল। সে যখন যাচ্ছিল ট্রুপ তার সঙ্গে বাজে ব্যবহার করে এবং এই কথা শোনার পর সিস্টার রেবেকা এবং ট্রুপের মধ্যে একটি কথা কাটাকাটি হয় এবং সিস্টার রেবেকা বলে ধর্মের কাজের জন্য এখানে এসেছে, কিন্তু বিষয়টা সে বুঝতে পারেনি। এরপর আরোরাকে নিয়ে নিউ লাইটের লোকেদের হাতে তুলে দিতে যাবে, এই মুহূর্তে ট্রুপ হঠাৎ করে নিউ লাইটের লোকেদের হাত থেকে একটি গান কেড়ে নেয় এবং তাদের মধ্যে একটা তীব্র গোলাগুলি শুরু হয় এবং 2টা গ্রুপের লোকেরা আক্রমণ করা শুরু করে। এই একদিকে নিউ লাইটের লোকেরা, অপরদিকে গোরস্কির লোকেরা। এক পর্যায়ে শুধু গুলি আর গুলি। সেখানে তারা মিসাইল নিক্ষেপ করে যেটি ম্যান ডিটেক্টেড, অর্থাৎ ট্রুপের
শরীরের ভিতরে যে ইঞ্জেকশনটি পুশ করা হয়েছিল সেটা আসলে ইউএন পাসপোর্ট সহ এটি একটি আইডেন্টি ট্র্যাকার, যে ট্র্যাকার দিয়ে গোরস্কির লোকেরা তাকে মিসাইল দিয়ে ট্র্যাক করেছে। সবকিছু কেমন তছনছ হয়ে যাচ্ছে। ট্রুপ গোলাগুলিতে পারদর্শী, আবার সিস্টার রেবেকাও দুর্দান্ত ফাইট করছে। আশেপাশে শুধু লাশ আর লাশ। গোলাগুলির একটা পর্যায়ে আওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তার শরীরের উপরে একটা গুলিও স্পর্শ করতেছে না। সিনটা এমন মারাত্মক, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে আসলে তার একটা পাওয়ার আছে। সেই পাওয়ারের ফলে সে বাটারফ্লাই ইফেক্ট ধরে চলছে। বাটারফ্লাই ইফেক্ট হচ্ছে কোন পথে গেলে নির্দিষ্ট সময়ে পৌঁছানো যাবে, অর্থাৎ আরোরা এটি ব্যবহার করেছে। একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে সে হাঁটবে এবং তার শরীরে কোনো গুলি লাগবে না। অপরদিকে আমরা দেখতে পারি গোলাগুলি একটা পর্যায়ে সিস্টার রেবেকার উপরে প্রচণ্ড পরিমাণে গোলাবর্ষণ হয় এবং একটি গুলি খেয়ে সে মাটিতে পড়ে যায় এবং ট্রুপ এগিয়ে আসে, কিন্তু তার সামনে আসার পরেও সে সিস্টার রেবেকাকে বাঁচাতে পারে না। একটি গুলি ট্রুপের গায়েও লাগে এবং সে সেখানে মাটিতে পড়ে যায়। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি সকল সৈন্যগুলির মধ্যে গোলাগুলির পর আওরা এবং ট্রুপ যখন মুখোমুখি হয়ে যায়, তখন গোরস্কির একটি সৈন্য ট্রুপকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করে। তখন আরোরা ট্রুপকে বাঁচানোর জন্য একটি গান দিয়ে ট্রুপের ঠিক হৃৎপিণ্ড বরাবর গুলি করে এবং সে মাটিতে পড়ে যায়। তখন মিসাইলটি নিষ্ক্রিয় হয়ে যায়। ঠিক সামনাসামনি বরাবর বিস্ফোরণ হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পারি ট্রুপ হঠাৎ করে চোখ মেলায় এবং দেখতে পারে যে সে বিছানায় শুয়ে আছে এবং তার হাত পায়ের দিকে খেয়াল করে দেখে যে শরীরে রোবোটিক যন্ত্রাংশ সংযুক্ত করা। ডাক্তার তাকে স্বাগত জানায়। তাদের মধ্যে কথোপকথনে একটা পর্যায়ে ডাক্তার তাকে আসল সত্য বলে দেয়। 20 বছর পূর্বে যখন আমি মানুষকে নিয়ে গবেষণা করছিলাম, তখন মানুষকে অর্থাৎ মানুষের ছোট ছোট বাচ্চাদেরকে সুপার হিউম্যান করার জন্য গবেষণা করছিলাম। তখন আমার ডাক্তারি লাইসেন্সটি বাতিল হয়ে যায়। তারপর আমাকে ডাক্তারি পেশা থেকে বের করে দেওয়া হয়। এরপরে নিউ লাইটের মানুষগুলো আমার কাছে আসে এবং তারা আমাকে একটি ছোট্ট বাচ্চাকে সুপার হিউম্যান বানানোর জন্য বলে। এর জন্যই আমি এই গবেষণার ফলে একটি সুপার কম্পিউটার বানিয়েছিলাম, যেটার কাজ হচ্ছে ছোট ছোট বাচ্চাদের সুপার হিউম্যান বানানো। তারপরে আমি এই সুপার কম্পিউটারটির মাধ্যমে সর্বপ্রথম আওরাকে তৈরি করি এবং আওরাকে তৈরি করার পর আমার সমস্ত ভাবনাই পরিবর্তন হয়ে যায়। আরোরা শুধুমাত্র আমার একটি প্রজেক্ট নয়, সে আমার মেয়ের মতো হয়ে থাকে। এই কথা যখন নিউ লাইটের মানুষগুলো শুনতে পায়, তখন তারা আমাকে মারার জন্য অনেক চেষ্টা করে এবং তারা সর্বপ্রথম গোরস্কিকে ভাড়া করে আমাকে মারার জন্য। গোরস্কি সফল হয়েও যায়, ফলে আজ আমার এই অবস্থা। আমাকে যন্ত্রাংশের সহযোগিতায় বাঁচতে হয়। পরে যখন আমি ঠিক হয়ে যাই, তখন কয়েক বছর হলো আমি আরোরার খোঁজ নেওয়ার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই আরোরাকে খুঁজে পাই না। আর আমিও এটা জানি যে তারা আরোরাকে নিয়ে গেলেও তারা আরোরাকে মেরে ফেলে দেয়নি, বরঞ্চ তারা তাকে জীবিত রেখেছে। কারণ আরোরা বেঁচে থাকলে তাদের পাওয়ারটা এই পৃথিবীতে অনেকভাবেই খাটাতে পারবে। এবং শেষ পর্যন্ত আজ আমি আমার মেয়ে পেয়েছি। আর এই সকল কিছু শোনার পরে ট্রুপ ডাক্তারকে বলে, তাহলে তুমি আমাকে কেন বাঁচালে? তুমি আমার থেকে কি চাও? তখন ডাক্তার বলে যে আমি চাই যে তুমি আওরাকে খুঁজে বের করো, আর তোমাকে মেরে ফেলে দেওয়া এবং পুনরায় জীবিত করা, এই সকল কিছুই আরোরার একটি প্ল্যান। কারণ আমি জানি এই সকল কিছুই আরোরা আগে থেকেই জানতো যে ভবিষ্যতে কি হবে, আর এজন্যই শেষবার সে তোমাকে তোমার বুকে গুলি করেছিল। এরপরে ডাক্তার উন্নত প্রযুক্তির মাধ্যমে তার চোখে একটি লেন্স লাগিয়ে দেয় ক্যামেরার মাধ্যমে। সে জানতে পারে যখন মিসাইলটি ব্লাস্ট হচ্ছিল, তখন আরোরা একটি কথা বলেছিল, গো হোম। অপরদিকে আমরা দেখতে পাই হাই প্রিস্টের লোকেরা তারা আগে থেকে এই ঘটনাটি জানতে পারে যে ট্রুপ বেঁচে আছে এবং ট্রুপকে নতুন করে বাঁচানো হয়েছে। সে ডাক্তার আর্থারের ল্যাবে আছে। এরপরে তারা সকলে মিলে ডাক্তার আর্থারের ল্যাবে আসে। যখন হাই প্রিস্ট বিমানে করে আসতেছিল, তখন
গোরস্কির সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ হয় এবং গোরস্কি তার কাছে তার টাকা দাবি করে এবং হাই প্রিস্ট তাকে পারমাণবিক মিসাইলের মাধ্যমে উড়িয়ে দেয়। গোরস্কি সেখানেই মারা যায়। আর এর মধ্যে ডাক্তারের টিম ট্রুপের সঙ্গে নিউ ইয়র্কের সেই বাড়ির দিকে রওনা দেয়। ডাক্তার আর্থারের ল্যাবে শুধুমাত্র ডাক্তার আর্থার একাই ছিল। নিউ লাইটের হাই প্রিস্ট তার কাছে চলে আসে এবং ডাক্তার আর্থারের কাছে আওরা সম্পর্কে সে জানতে চায়, কিন্তু ডাক্তার আর্থার তাদেরকে কিছুই বলে না। নিউ লাইটের হাই প্রিস্ট বলে যে সে আমার মেয়ে আমার কাছে ফিরিয়ে দাও। তখন ডক্টর আর্থার বলে যে আওরাকে আমি বানিয়েছি, সে আমার মেয়ের মতো। এক পর্যায়ে হাই প্রিস্ট ডাক্তারকে গান পয়েন্টে করে এবং সে তাকে সেখানেই মেরে ফেলে দেয়। অপরদিকে আমরা দেখতে পারি নিউ ইয়র্কের সেই জঙ্গলের ভিতরে ছোট্ট একটা ভাঙ্গা বাড়ি, সে বাড়িতে ট্রুপ চলে আসে এবং বাড়ির ভিতরে খোঁজাখুঁজির পর সে দেখতে পারে আওরাকে। আওরা প্রেগনেন্ট অবস্থায় ঘরের কোণে বসে আছে, সেখানে অপেক্ষা করছে যে কখন ট্রুপ তার কাছে চলে আসবে। তারপর ট্রুপ যখন তার সামনাসামনি চলে আসে তখন আওরা বলে শেষমেশ তুমি চলেই এসেছো। আওরাকে সেখান থেকে নিয়ে সে চলে যায়। তারপরে আমরা 6 মাস পরের গল্প দেখতে পারি যেখানে আওরা হাসপাতালে ভর্তি এবং সেখানে তার ডেলিভারি হচ্ছিল। যখনই আওরার ডেলিভারি হবে ঠিক তখনই আওরা মারা যায় এবং মারা যাওয়ার সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আওরা শেষমেশ ট্রুপকে বলে যে তুমি আমার বাচ্চাটির খেয়াল রেখো। আর এর মধ্যে ব্যাবিলন এডি মুভিটির সমাপ্তি ঘটে।